নমস্কার, আমি অমিত গোস্বামী। আমি কেন আজকে এখানে এসেছি তা নিশ্চয়ই আপনারা জানেন। পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন খুব তাড়াতাড়ি আনতে চলেছে তাদের প্রথম প্রযোজনা পরবাসী। পশ্চিমবঙ্গে 20শে ফেব্রুয়ারি যে সিনেমা ঘরগুলি রয়েছে তাতে, এবং ত্রিপুরাতে 27শে ফেব্রুয়ারি যে সিনেমা ঘরগুলি রয়েছে তাতে, সেখানে পরবাসী আমরা সগৌরবে দেখতে চলেছি। তো আমরা আজকের এই পডকাস্টে এসছি সেই কলা কুশীলবদেরকে নিয়ে যারা এই পরবাসীতে ছিলেন। আমরা আলোচনা করব তাদের সাথে এবং খুনসুটি করব তাদের সাথে যে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে ঠিক কি কি ঘটেছিল পরবাসীতে। তো সেই জন্য আজকে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি নান আদার দেন স্বাতীদিকে, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং সিরিয়াল জগতে দক্ষতার সঙ্গে তার ছাপ রেখে চলেছেন দীর্ঘদিন ধরে। স্বাতীদি, প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার, আমি স্বাতী মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। বলো এবার কি আচ্ছা, বলবে? তোমাকে যেটা প্রথমেই বলবো যে কেমন আছো? একদম ভালো আছি, একটু বেশি ভালো আছি। আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে যে 20শে ফেব্রুয়ারি রিলিজ করছে পরবাসী। না আসলে কি বলতো, মানে ভালো আছি এই ব্যাপারটা না, আজকে আমি বলবো তুমি খুব সাহসের সঙ্গে বললে, কারণ ভালো আছি আজকের ডেটে সচরাচর কারোর কাছ থেকে শুনতে পারা যায় না, কারণ সবাই ওই আছি, কিন্তু না, ভালো আমাদের লাগে। তো ভালো থাকতেই হবে, ওই আছিটা তো আছেই, কিন্তু আমাদের ভালো লাগাটা তো খুঁজে নিতে হবে। মানে আমি যেমন খুঁজে নিয়েছি আজকের দিনটা, যে 20শে ফেব্রুয়ারি পরবাসী রিলিজ করছে। বিশেষ করে আমরা অভিনেতারা, আমাদের কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট। শুটিং এর পর, ডাবিং এর পর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি সিনেমাটা যাতে আমরা দেখতে পারি, দর্শকরা দেখতে পারে। একদম তো নিশ্চয়ই সেই দিনটা আমাদের কাছে কিন্তু একটা রেড লেটার ডেট থেকে কিছু কম না। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই জন্য 20শে ফেব্রুয়ারি কিন্তু একদম বিনা লিখেই কিন্তু মাথার মধ্যে চেপে গেছে, কি না পরবাসী রিলিজ করছে। আচ্ছা সাথীদি, কতদিন হলো ইন্ডাস্ট্রিতে তোমার? ইন্ডাস্ট্রি মানে সিরিয়াল সিনেমা হলো মোটামুটি প্রায় 9 বছর। 9 বছর, দীর্ঘদিন। আচ্ছা, এই দীর্ঘদিন 9 বছরে তোমার তো ধরো এমন অনেক কিছু চ্যালেঞ্জিং রোলের সামনেও তুমি পড়েছো, বা অনেক ধরনের চরিত্রে তোমাকে যেতে আসতে হয়েছে। তো আমার কথা হচ্ছে যে তুমি যদি দর্শকদের একটু বলো যে পরবাসী সেখানে নতুন কোন রকমের কিছু তোমাকে দিতে পেরেছে কি? অবশ্যই। আমি জানি না আগামী কত আর কাজ করব, বা যতই করে থাকি, মানে আগামী দিনে আর কি, পরবাসী আমার কাছে অন্যতম হয়ে থাকবে। সেটা চরিত্র, গল্প, শুটিং এক্সপিরিয়েন্স, সবকিছু নিয়ে। আচ্ছা, পরবাসী মানে পরবাসী নিয়ে আমি একটু ওভার এক্সাইটেড। তার কারণ হচ্ছে পরবাসী আমার সবচেয়ে প্রথম বাংলা সিনেমা, যেটাতে আমি 18 দিন আউটডোর শুট করেছি। মানে আমার প্রথম সংসার থেকে বেরিয়ে 18 দিন টানা আমি আউটডোরে কাটিয়েছি। আচ্ছা, এটা অন্যরকমের এক্সপেরিয়েন্স। একদম। আচ্ছা, কিরকম ছিল সেরকম তোমার এক্সপেরিয়েন্স, একটু বলো না শুনি। ও তাহলে মোটামুটি 3-4টে পডকাস্ট কিন্তু করতে হবে, কারণ এক্সপেরিয়েন্স যদি বলি, ছোট করে যতটুকু বলা যায়। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি কি বলবো, মানে প্রথমত হচ্ছে যে পরবাসী শুটিং হবে ত্রিপুরাতে, এটা শোনার পর প্রচন্ড খুশি হয়েছিলাম। কেন খুশি হয়েছিলাম তার কারণটা হচ্ছে যে আমার বিয়ের পর আমি প্রথম আগরতলাতেই ছিলাম, মানে আমার হাজবেন্ডের ট্রান্সফার তখন ওখানে ছিল। তার জন্য ওই পুরোনো স্মৃতি যে একটা হয় না যে আবার যাব, হ্যাঁ মানে আবার প্রায় ওই 18 বছর পর আবার ওই শহরে যাব, তো এইটার একটা আলাদা একটা মানে ইন্টারেস্ট ছিল, একটা নস্টালজিক ফিলিংস ছিল। সেইটা অবশ্যই একটা মেইন কারণ যে ত্রিপুরাতে পরবাসী শুটিং হবে। এবার এই যে শুটিংটা পরবাসী, এটা কিন্তু ত্রিপুরা মানে শহরে, মানে আগরতলা বেসে কিন্তু শুটিংটা হয়নি। আচ্ছা, এটা আমাদের আগরতলা থেকে বেশ কিছুটা একটু পাহাড়ি একটা জায়গা, সেখানে একটা লেক আছে যেটার নাম হয়তো অনেকেই জানে না, এবং আমি শুটিং করার পর অনেককেই ওটা বলেছি, ডম্বুর লেক। ডম্বুর লেক? হ্যাঁ, ডম্বুর লেক। এরকম কি মনে হচ্ছে না ডাল লেক, ডম্বুর। আমি ডাল লেক এখনো দেখিনি, কিন্তু আমার কাছে ডম্বুর লেকটা কিন্তু ডাল লেকের থেকে কিছু কম সৌন্দর্য কিন্তু আমার মনে হয়। ন্যাচারাল সিনারিও যেরকম টাইপের, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর অবশ্যই আমি ধন্যবাদ দেব আমাদের প্রযোজক দাদা
অনিলদাকে আরে। যে আমাদের ভীষণ সুন্দর জায়গায় রাখা হয়েছিল আচ্ছা। এবং সেখান থেকে আমরা প্রতিদিন ওই লেকে ওই নৌকো করে আমরা যেই আইল্যান্ডে একটা গ্রাম ছিল, যেই গ্রামটায় মানে আমাদের বাড়ি মা বা যেটাকে মানে ইয়ে করা হয়েছে মানে শুটিং এর জন্য, মানে ন্যাচারাল, মানে কোনো বানানো যে হয়েছে তা নয়, কিন্তু সবই ন্যাচারাল। তো সেখানে আমরা প্রতিদিন ওই বোটে করে যেতাম, সারাদিন শুটিং রাত অবধি, আবার ওই বোটে করে এসে আমরা আমাদের কটেজে এসে অন্য একটা এক্সপেরিয়েন্স একদম। ভীষণ সুন্দর। আর কি যে সুন্দর, এটা কেউ না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। মানে ঠিক। আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না ডম্বুর লেকে কতগুলো আইল্যান্ড ছিল, যতদূর আমার মনে হচ্ছে 25-30টারও বেশি আইল্যান্ড, তার মধ্যে কিছু হচ্ছে গ্রাম, আরে বাবা। মানে এক একটা আইল্যান্ড এক একটা গ্রাম। আচ্ছা সেরকম একটা গ্রামে আমাদের শুটিংটা হয়েছে। আচ্ছা। আবার অনেক ছিল ছোট ছোট আইল্যান্ড যেগুলো মানে সেখানে কোনো মানুষ থাকে না, জাস্ট গাছপালা, জঙ্গল, একদম হ্যাঁ মানে বুঝতে একদম। পেরেছি। আর সবচেয়ে বেশি ব্যাপার ওইসব জায়গায় তো যেহেতু মানুষ যায় না মানে পরিষ্কার, সৌন্দর্যটা অটুট। মানুষ বেশি গেলেই তো ওই অটুট রয়েছে, বজায় প্লাস্টিকের আছে। বোতল, বজায় চিপসের নিয়ে। একদম একদম ওখানেই আবার দুদিন পরে দেখতে পাবো। হ্যাঁ, তো ওই সৌন্দর্যটা আমি ভীষণ উপভোগ করেছি, যার জন্য আমি মানে কাজটাও খুব চেষ্টা করেছি যে যতটা মন প্রাণ দিয়ে চরিত্রটাকে আমি দিতে পারি। আচ্ছা তুমি যদি একটু ছোট করে বলো আমাদেরকে, কারণ আমরা 20 তারিখ তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটু যদি ছোট করে বলো যে তোমার চরিত্রটা ঠিক কি ছিল? চরিত্রটা এখানে বাংলাদেশে একটি হিন্দু পরিবার, আচ্ছা। বিমান মাস্টার, হুম। তার ফ্যামিলি, তো তার স্ত্রীর চরিত্রটি আমি করেছি। আমাদের 2টি ছেলে মেয়ে রয়েছে এবং সেইখানে হঠাৎ করে যে মুসলিম হিন্দুদের যে একটা বৈষম্য তৈরি হলো, মুসলিমরা যে অত্যাচার করা শুরু করলো হঠাৎ করে, মানে যারা ভাতৃসম ছিল, বন্ধু ছিল, সেই বন্ধুই হঠাৎ শত্রু হয়ে গেল। আচ্ছা। এবং সেই হঠাৎ সেই রকম একটা পরিস্থিতিতে কিভাবে আমাদের সবকিছু এক রাতের মধ্যে ছেড়ে বেরিয়ে আসতে হয় এবং বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে, নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য আমরা কিভাবে ওই বাংলাদেশ থেকে আমরা ত্রিপুরার একটি জায়গায় যাই, এই যে পুরো জার্নিটা, এটা তো দেখতে হবে, মানে এটা অসাধারণ এই জার্নিটা। এবং তারপরে কি হয়, এই পরিবার যখন ত্রিপুরাতে যায়, সেখানকার জনজীবন, সেখানে কি তাদেরকে আশ্রয় দেওয়া হয় নাকি তারা ওখানে গিয়েও আবার কোনো কঠিন সমস্যার মধ্যে পড়ে, সেটা আমরা সিনেমাতে দেখবো, আমি দেখতে চলেছি নিশ্চয়ই। আচ্ছা দিদি, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এই যে পিরিয়ড ফিল্মগুলো যেগুলো হয়, তো তাতে একটা ক্যারেক্টার জাস্টিফিকেশনের প্রয়োজন থাকে। তো এই ক্যারেক্টার জাস্টিফিকেশন নিশ্চয়ই পরবাসীর ক্ষেত্রেও তোমার কাছে করতে হয়েছে, আলাদা কোনো প্রস্তুতি লেগেছিল কি তার জন্য? যেহেতু এটা 1960 পরে ওই সময়টা, তো সেই অর্থে ওই সময়ের একজন খুবই সাধারণ মধ্যবিত্ত একজন মা মোটামুটি 1960 হোক, 20 হোক, 2000 হোক, 2020 হোক, মাই থাকে। আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট হয় আমার জন্য, সেটা হচ্ছে যে লুক, মানে চরিত্রের জন্য তো একটা সাজ, মানে একটা তো লুক ক্রিয়েট করা হয়। নিশ্চয়ই। লুক যদি আমার কাছে আমার মনের মতন হয়ে যায়, আমার মনের মতন মানে আমার চরিত্রের সঙ্গে যদি মনে হয় মিলে যায়, তাহলে অভিনয়ের জন্য আলাদা করে অনেক কিছু করার খুব বেশি দরকার হয়তো পড়ে না। বিশেষ করে এই চরিত্রটায় লুকটা হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আমার যে মাতৃত্ব বা আমার যে মমতা বা আমার যে রিলেট করতে পারি, হ্যাঁ, সেইটা অটোমেটিক্যালি সেই সময়ে বা একজন গ্রাম্য, সে মানে আমি স্বাতী মুখার্জি মা হিসেবে যেই বিহেভিয়ারটা করি আমার সন্তানের সঙ্গে, সেটা তো সে করবে না। সেই স্মার্টনেসটা তো সে দেখাবে না, তার মধ্যে তো একটু গ্রাম্যপনা বা একটু ডাউন, মানে সেই সময় সেই যুগের মহিলাদের সেই ব্যাপারটা, তো সেইটা অটোমেটিক্যালি না আলাদা করে আমি কখনোই অভিনয়ের জন্য খুব কিছু যে প্র্যাকটিস করা, খুব দেখা, এসব আমি কিছু করি না। খুবটাই আমার মনের, মানে আমার ওই লোক হয়ে যায়, আর আমি খুব ফিল করি, চরিত্রটাকে ফিল করার চেষ্টা করি। করে উঠতে পারে না কেউই, পুরো চরিত্রকে 100% কখনো ফিল করতে পারে না, বাট আমি চেষ্টা করি যতটা ওই চরিত্রটাকে আমি যেন মনে হয় আমি চোখের সামনে দেখছি যে হ্যাঁ এই চরিত্রটা রয়েছে, ওই সময় কি করতো,
সে ওই সময় কি করেছিল, এই চরিত্রগুলো তো ছিল, হ্যাঁ নিশ্চয়ই, এগুলো তো নিশ্চয়ই ছিল। তো তারা ওই সময় ওদের সঙ্গে যখন এগুলো হয়েছিল তারা কি করেছিল সেটা ফিল করার চেষ্টা করি, মানে একদমই মন থেকে ফিল করার চেষ্টা করি, ব্যাস ওটাই আমার অভিজ্ঞতা। তাহলে তোমাকে একটা কথা বলি, মানে তোমার কথার সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে দেখো মানে ব্যাপারটা হচ্ছে 60-এর দশকের একজন গৃহবধূ, তো তুমি 60-এর দশকের গৃহবধূ আজকের গৃহবধূর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তুমি যখন ক্যারেক্টারটা করছিলে তখন দেখেছিলে তার মধ্যে কতটা সীমাবদ্ধতা ছিল। তো সেই সীমাবদ্ধতা কি তোমাকে কোনোভাবে কোথাও নাড়া দিয়েছিল যে? হ্যাঁ মানে আজকের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটে, তখন আমার মধ্যে যে একটা সাহস আছে, আমাকে জীবন সমাজ যেভাবে সাহসী তৈরি করেছে, যে সাহসটা আমি এখন আজকে 2026-এ দেখাতে পারবো, সেটা তো 1960-এর মহিলাদের পক্ষে সম্ভব ছিল না। একদম। সেইখানে হয়তো অতুলের মা সেই সাহসটা দেখিয়ে এগিয়ে যেতে পারেনি। আজকের ডেটে এই ঘটনাটা আমার স্বামী আমার পরিবারের সঙ্গে বলে আমি হয়তো সাহসটা দেখাতে পারতাম। আচ্ছা দেখো, অনেক সময় দেখা গেছে যে তুমি যেহেতু অনেকদিন ধরে অভিনয়ের সঙ্গে রয়েছো, তো এমন কিছু ক্যারেক্টার তুমি যখন হয়তো করছো, তো তখন আমাদের কি হয় যে আমরা কিছুটা হয়তো নিজেদের সঙ্গে রিলেট করতে পারি সেই ক্যারেক্টার। তো পরবাসীতে তুমি যে চরিত্রটি করেছো এবং সেটা তুমি বললে যে দেশভাগের উপরে এই ছবিটি, তো সেখানে তোমার কি কোনো রিলেটিভ হোক বা তোমার ব্যক্তিগত জায়গা থেকে হোক বা পরিচিত কেউ হোক, কোথাও কি লিঙ্ক করতে পেরেছিলে পরবাসীর এই দেশভাগটাকে? আমার বাবার কাছে আমি গল্প শুনেছিলাম, আমার ঠাকুমা ঠাকুরদারা এরকম সবকিছু ছেড়ে পালিয়ে এসেছে, এটা আমি শুনেছিলাম গল্প। তখন আমার বাবার কিন্তু জন্ম হয়নি, আমার বাবা ভারতবর্ষেই জন্ম হয়েছে, পশ্চিমবঙ্গেই জন্ম হয়েছে, কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদারা তাদের প্রথম যে বড় ছিল, আমার বাবা সবার ছোট, মানে 6 নম্বর সবার ছোট। তো বাবার কাছ থেকে, বাবা ঠাকুমার কাছ থেকে, মানে নিজের মায়ের কাছ থেকে গল্প শুনেছিলাম। আমার ঠাকুমা ওখানকার ওই জমিদারের নায়েবের মেয়ে ছিল, সেই সময়ে সেটা বেশ প্রতিপত্তির ব্যাপার ছিল, মানে যথেষ্ট সম্পত্তি ছিল, সবকিছু ছেড়ে ওই এক কাপড়ে চলে আসা যেটা এখানে দেখানো হয়েছে, এইটা কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদা করেছিলেন। কি অবস্থা দেখো, আমাদের এখন বলতে হচ্ছে ওই দেশে জন্মেছিলেন ঠাকুরদা, কিন্তু অ্যাকচুয়ালি তখন একটাই দেশ ছিল। একদম। এবং এই চলে আসার পর তারা কুচবিহারে এসে প্রথমে অন্য কারোর বাড়িতে থাকে এবং তারপরে ধীরে 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 এবং ভীষণ কষ্ট করে, এবং আমার বাবা এবং তার ভাই বোনরা সবাই ভীষণ কষ্ট করে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এবং তাদের যা কিছু ছিল সবই কিন্তু এই আমার মনে পড়ছে খুলনা জেলার কোনো ঠাকুমা ঠাকুরদার বাড়ি ছিল। তো এটা বাবার মুখে যতটুকু গল্প শুনেছি, ব্যাস ওইটুকুই শোনা, আর বাকি কিছু কিছু ছোটবেলা থেকে সিনেমাতে হয়তো দেখেছি যেরকম কিছু, সেইটুকুই জানা, ইতিহাসের বইয়ের পাতায় পড়া। এর বাইরে তো আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা সত্যিকারের ওই, এখানে তো সিনেমায় সিনেমাটিক ভাবে যেভাবে দেখানো হয়েছে, সত্যিকারের তো আমাদের সঙ্গে সেটা হয়নি। তো আমরা তো ভাগ্যবান, নিশ্চয়ই ভাগ্যবান। তো এই ফিলিংসটা, মানে যার সঙ্গে সত্যি এই ঘটনাটা ঘটেছে, যে চরিত্রটি আমি করেছি বা আমরা করেছি, তারা এটা তো ভাবলে গায়ে কাটা দেয়। ছবি কোনো বিশেষ দৃশ্য যেটা তোমাকে নাড়া দেয়? ভীষণ অনেক আছে আসলে, এত ইমোশনাল একটা গল্প, যেটাতে অভিনয় করতে গেলে প্রতিটা মুহূর্তে যেন সবকিছুই, যেখানে যেটা ভালো, মানে যেরকম একটা সিন যেরকম আছে যে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে রান্নাঘরের মধ্যেই, খুনসুটি হচ্ছে ভাই বোনে, একটা মিষ্টি একটা জায়গা, মিষ্টি, তারপরেই হঠাৎ করে সবকিছু ভেঙে গেল। এইটার পরেই যে ওইটা, মানে ওই অভিনয়টার পরেই আবার ওই একটা কন্ট্রাস্ট, তো সবটাই না খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ মনকে তো মানে কাট, আবার অ্যাকশন, আবার ওইটাই যেতে হবে। তো এইখানে মনের সঙ্গে একটা লড়াই কিন্তু চলে, কারণ কখনো ভালো হাসি মজা, আবার কখনো দুঃখ রাগ ভয়, এইটা পরতে পরতে চলতেই থাকে। এই
এই সিনেমাটাতে এইটা অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেটা দর্শক দেখতে দেখতে ভীষণ বলবো ইন্টেন্স বলে না, হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটা হবে, কি হবে এই একটা ব্যাপার। এবং আমার মনে হয় আমাদের সবার অভিনয়ের মধ্যে দিয়ে হয়তো দর্শক মনে করবে যে তাদেরই একটা যাত্রা হচ্ছে, আমাদের মতো বোধহয় তারাও ওই যাত্রা পথটা নিজেরা করছে। তুমি আমাকে ইমোশনাল করে দিলে। এনিওয়েজ একটু হালকা করি। আচ্ছা, একদম। সিনেমার একদিকে রয়েছেন লোকনাথ দা, হ্যাঁ। দেবব্রত দা, এরা রয়েছেন যথেষ্ট ওনারা প্রবীণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে। একদম। একদিকে কিঞ্জল, আখি, সবুজ। হুম। কিরকম ছিল জার্নিটা তোমাদের? আমাদের তো মেইনলি আমি, লোকনাথ দা, কিঞ্জল, আর অবশ্যই আমি একজনের কথা বলবো, সে হচ্ছে নায়িকা, আচ্ছা। যে হচ্ছে রঞ্জিতা। হ্যাঁ, রঞ্জিতা, এক্স্যাক্টলি। আসামের মেয়ে, কিন্তু বম্বেতেও প্রফেশনালি কাজ করে। আচ্ছা। খুব ভালো, আমাদের বন্ডিংটা কিন্তু খুব ভালো ছিল। এই লাইনটা না সবাই বলে, এই লাইনটা সবাই বলে, বাট এটা ফ্যাক্ট। এবং বিশেষ করে আমি কিন্তু একটু রঞ্জিতার কথা বলবো। কেন বলবো, তার কারণ হচ্ছে রঞ্জিতা প্রথম আমি ওকে দেখি আগরতলায় গিয়ে, নন বেঙ্গলি আসামি একটি মেয়ে, এবং যার সঙ্গে আমি টানা 18 দিন এক ঘরে কাটাই। এবং ও শুধু অ্যাজ আ কোঅ্যাক্টর নয়, অ্যাজ আ হিউম্যান বিং ভীষণ কমফোর্ট দিয়েছে আমাকে। আচ্ছা। আমি মনে করি আমি পরবাসীকে যতটুকু দিয়েছি তার জন্য সবাই অবশ্যই সবার দায়িত্ব আছে, মানে সবারই ইনপুট আছে, সেটা তো আছেই, কিন্তু রঞ্জিতার একটু বেশি আছে। কারণ আমি যদি ঘরে ওর সঙ্গে ভালো না থাকতাম, কাছ থেকে দেখেছো তুমি? হ্যাঁ, একসঙ্গে থাকায় আমি যদি ওই কমফর্টটা, ওই ভালোবাসাটা, ওই কেয়ারটা না পেতাম, আমি সকালবেলা গিয়ে কিন্তু আমার কাজটাও ঠিক করে করতে পারতাম না। আমি ঘরে যদি ঠিক না থাকি, আমি কি করে কাজে গিয়ে আমার একদম একদম একদম, এটা আমাদের প্রত্যেকের জীবন। হ্যাঁ, যদিও আমাদের অভিনয় করতে হয়, অনেকে অনেক সমস্যার পরে গিয়েও অভিনয় করে হাসি মুখে, কিন্তু তাও বলবো ওই কমফর্টটা কিন্তু খুব দরকার। ওটাই তো আমাদের সেকেন্ড হোম। একদম। তো সেই জায়গা থেকে তো আমাদের সবাই, মানে লোকনাথ দা তো অন্যরকম, লোকনাথ দা তো কিছু বলার নেই, উনি তো মানে মহিরো এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির, ওনাকে ছাড়া হয় না। লোকনাথ দা এখন সত্যিই রনে মনে জলে জঙ্গলের মতো প্রত্যেকটা থেকে লোকনাথ দা আছে। কিঞ্জলের সঙ্গে প্রথম কাজ হয়েছে, ফ্রেশ একটা ছেলে, সুন্দর, খুব ভালো লেগেছে। আমার সঙ্গে আবার অনেকে বলেছে তোর সঙ্গে না কিঞ্জলের মুখেরও একটা আদল আছে, চোখগুলো বড় বড় ওইরকম একটা। স্ক্রিন শেয়ারে রঞ্জিতা সঙ্গে অনেকটা কাজ করেছি, খুব ভালো লেগেছে, খুব মিষ্টি এবং অসম্ভব ভালো লেগেছে চরিত্র। ওকে কুমফুই বোধহয় ওর ক্যারেক্টারটার নাম ছিল। একটা মজার কথা বলি, মনে পড়ে গেল, আমরা যেই কটেজগুলোতে ছিলাম, সেই কটেজে প্রত্যেকটা কটেজের একটা করে নাম ছিল। আচ্ছা। নানা রকমের নাম ছিল, আমার মনে নেই। আমাদের কটেজটার নাম ছিল কুমফুই। কুমফুই? হ্যাঁ, মানে যেটা রঞ্জিতার অনস্ক্রিন নাম ছিল কুমফুই। ও আচ্ছা। মানে এটা একটা অদ্ভুত একটা, হ্যাঁ, এটা একটা দারুণ কোইন্সিডেন্স ছিল। তো আর ওখানকার ত্রিপুরার বেশ কিছু লোকাল ওখানকার অভিনেতা যারা, তারা অভিনয় করেছেন, তারাও খুব সুন্দর, খুব মাটির মানুষ, ভীষণ সহজভাবে, মানে ওরা তো আমাদের মতো শহুরে প্রফেশনাল নন, ওরা খুব মানে একদম সিম্পল মাটির একদম ওখানকার সঙ্গে। হ্যাঁ, তো এটা খুব ভালো লেগেছে। তাজুদার সঙ্গে আমাদের ডম্বুর লেকের শুটিং হয়ে যাওয়ার পর আমরা আগরতলায় চলে আসি। ওখানেও একটু আউটস্কার্টে একটা গ্রামের, যেটাকে আমরা বাংলাদেশ, তাজুদা বলতে দেবপ্রতিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বাড়ি যেটা আমাদের দেখানো হয়েছে সেটা দেখানো হয়। তো সেখানে আমার দাদুদের সঙ্গে ছিল। তারপরে তো ওয়ান সিন ওয়ান্ডার যেটাকে বলে, মানে একটা সিন মানে চলে গেছে আর কি। আর সবুজ, আখি, ওরাও, ওদের সঙ্গেও আমাদের সিনের বাইরে যতক্ষণ আমরা সময় কাটিয়েছি খুব সুন্দরভাবে কাটিয়েছি। প্রথম দেখা, প্রথম আলাপ, তো পুরোটাই বেশ একটা পরিবার। এবং অবশ্যই তার সঙ্গে বলবো পুরো টিম ভীষণ ভালো ছিল, পুরো টিমই খুব ভালো ছিল। মানে আবার বলছি, সিনেমায় সবাই না এটাই বলে, কিন্তু সত্যি খুব ভালো ছিল। এবং আমরা ওইখানে খুব ভুল ভ্রান্তি হয়েছে সবকিছুর মধ্যে, কিন্তু আমরা আমাদের সবাই জান প্রাণ দিয়ে কাজটা কিন্তু আমাদের করতেই হবে, তুলতেই হবে, সিনটা কিন্তু শেষ করতেই হবে, এইটা নিয়ে কিন্তু মেনটেন করে আমরা কাজটা করে গেছি। মনে বাবু পরিচালনায় কাজ করে থাকো না? ওর সঙ্গে আমি আগে একটা শর্ট ফিল্মে কাজ করেছি। আচ্ছা। একটা শর্ট ফিল্মে কাজ করেছি, তো সেই জায়গা থেকে
ভালো মানে সুন্দরভাবে সবকিছু খুব ভালো করে মানে অ্যাকচুয়ালি কি আউটডোর শ্যুটটা না খুব অনেক কিছু বাধা থাকে। আউটডোরে কাজ করা কিন্তু সেই অর্থে যেটা একটা ঘরের মধ্যে করা আর আউটডোরে করা সেই জায়গা থেকে সব কিছুকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করে করেছে। এবং আমি অবশ্যই আমাদের সিনেমাটোগ্রাফারের নাম বলবো, জয়েশ। উনি দুর্দান্ত, মানে বিশেষ করে আমাদের কিছু শট যেগুলো নদী মানে ওই লেকে যেটাকে ইয়ে করা হয়েছে, নদীতে যে নৌকার যে দৃশ্যগুলো আছে ওগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে ওগুলো কি অসাধারণ ক্যামেরার কাজ হয়েছে এবং কি রিস্কি ছিল। মানে সরু একটা ডিঙি নৌকো, মানে একটু এদিক ওদিক হলেই জলে ঝপাত আর কি। দর্শকরা এবার আরো বেশি আগ্রহী হচ্ছে। হ্যাঁ, এবারে ওই নৌকোতে এবারে সেইখানে যায় কাঁধে ওই ক্যামেরা নিয়ে বসেছে, মানে ড্যাম, মানে খুব ভালো, খুব ভালো জয়েশের কাজে আমার খুব ভালো লেগেছে, খুশি হয়েছি। বাকি পোশাক আশাক নিয়ে তো খুব বেশি কিছু ইয়ে ছিল না, কারণ খুব সাধারণ ইয়েতেই ছিল, পোশাক আশাক ছিল খুব সিম্পল, ন্যাচারাল লুকের মধ্যেই মেনলি গেছে। দুটো এজ দেখানো হয়েছে, কারণ আমাদের তো ছোটবেলায় ছোট অতুল আর ইয়েকে নিয়ে তারপরে একটা মনে হয় 15 বছরের একটা গ্যাপ, যখন সবাই বড় হয়ে যায় ছেলেমেয়েরা, এই দুটো এজ করা হয়েছে। সেটা হলো একবার চুলটা একটু সাদা, একবার চুলটা কালো, এই জিনিসগুলো করা হয়েছে। আর আমাদের ওখানে ওই আইল্যান্ডে না একটা ছবি আছে আমার কাছে, জঙ্গলের মধ্যে একটা ঘর ছিল, হ্যাঁ একদম জঙ্গলের মধ্যেই বলা যায়। সেই ঘরটাই ছিল, সমস্ত ড্রেস থাকতো, সেই ঘরেই মেকআপ হচ্ছে, হেয়ার হচ্ছে, সবকিছু হচ্ছে। ঠিক ঘরটার বাইরেই চাতালের মতন ছিল, সেখানে না তোষক পেতে রাখা হতো। এবারে সারাদিনের ব্যাপার তো, এবার সব শটে তো সবাই নেই, একটু তো বিশ্রাম করতে হবে। এটা তো মেকআপ রুম নেই যে সুন্দর সোফা টোফা রয়েছে, ওই তোষকের মধ্যে এসে যে যার মতো করে ঘুমিয়ে পড়তাম। সে কখনো লোকনাথ দা সিনে লোকনাথ দা ঘুমোচ্ছে, কিঞ্জল ঘুমোচ্ছে, আমি এসে আমি ঘুমোচ্ছি। হ্যাঁ, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর ওখানকার লোকাল যারা ছিল তারা ভীষণ মিষ্টি বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে, খুব ভালো। মানে আমার বললাম না, আমি এরপরে যত সিনেমাই করি না কারণ পরবাসী আমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব প্রধান হয়ে থাকবে সারা জীবন। খুব ভালো লাগলো দিদি কথা বলে, এবং তুমি এখানে এসেছো বলে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। লাস্ট একটা কথা শুধু বলবো, দর্শকদেরকে কি বলবো? দর্শকদের বলবো পরবাসী দেখতেই হবে, পরবাসী কিন্তু দেখতেই হবে। 20শে ফেব্রুয়ারি কলকাতা আশেপাশে সমস্ত হলে রিলিজ করবে পরবাসী, অবশ্যই দেখতে হবে। কারণ পরবাসী না দেখলে আমরা কিন্তু আমাদের রুটটা জানতে পারবো না। মানে আমরা তো আজকে শহরে সবকিছু পেয়ে খুব সুন্দরভাবে নিজেরা জীবনযাত্রা অতিবাহিত করছি, কিন্তু আমাদের বাবা মা, তাদের বাবা মা, তারা কি কষ্ট করেছে তার একটা ছোট্ট অংশ ফিল করতে হলে পরবাসী কিন্তু অবশ্যই দেখতে হবে। তো 20শে ফেব্রুয়ারি থেকে দেখা যাবে। আর ত্রিপুরাকে আমি বিশেষ করে বলবো, আলাদা করেও আমি বলবো, কারণ যেহেতু আমি আগরতলায় ছিলাম, তো ত্রিপুরার বন্ধুদের, দর্শকদের সবাইকে বলবো অবশ্যই পরবাসী দেখবেন। 27শে ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা আগরতলা সহ ওখানকার সিনেমা হলে পরবাসী দেখানো হবে। আমি তো ভীষণ এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড। তাহলে আমরা কিন্তু 20 তারিখ আর মিস করব না, এবং আমরা যাব সিনেমা ঘরগুলোতে, কারণ পশ্চিমবঙ্গের 20 তারিখে কিন্তু চলে আসছে পরবাসী। প্রত্যেকটি সিনেমা ঘর যেন হল বুক থাকে। আর 27শে ফেব্রুয়ারি ত্রিপুরাতে। শুধু আপনাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে পূর্ব দিগন্ত যে ফিল্ম প্রোডাকশন রয়েছে তার একটা ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটিতে গিয়ে আমাদের এই পডকাস্টগুলিকে আপনারা দেখতে পাবেন। সেখানে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় কিন্তু আমরা অবশ্যই থাকবো। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।